সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8 এর অঙ্ক নিয়ে, এবং আজকের কিন্তু আমরা করব সমীকরণ গঠন এবং সমাধান বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের অঙ্ক। অর্থাৎ দেখো, কোষে দেখি 19-এর অঙ্কগুলো কিন্তু আজকে আমরা করব। এবং কোন অঙ্কগুলো করব জানো তোমরা? এখানে দেখো 8 থেকে আমরা পুরো করে ফেলবো 12 পর্যন্ত, মানে 8, 9, 10, 11 এবং 12 দাগের অঙ্কগুলো কিন্তু আজকের আমরা করে ফেলবো। আর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এর ভিডিওতে পুরো আমি 1 থেকে পুরো 7-এর দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম। সেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে নিচের ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। কারণ দেখো, পার্ট 1 তোমরা যদি না দেখো পার্ট 2 কিছুই বুঝতে পারবে না। তো আগে পার্ট 1 দেখো, তারপরে আজকের এই ভিডিও তোমরা দেখা স্টার্ট করো। তো চলো আমরা কোষে দেখি 19-এর কোন অঙ্কগুলো করব, তোমরা তো দেখেই নিয়েছো। তাহলে প্রথমেই আমরা আরম্ভ করব 8-এর দাগের অঙ্ক থেকে। ঠিক আছে, তাহলে চলো আমরা 8-এর দাগের অঙ্ক থেকে প্রথমেই স্টার্ট করি। তো দেখি আমাদের এখানে 8-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে। চলো 8-এর দাগের অঙ্ক থেকে আমরা কি করব, স্টার্ট করব। ঠিক আছে, তো দেখো আমরা এবারে প্রথমেই স্টার্ট করে ফেলবো 8-এর দাগের অঙ্ক থেকে। তো দেখো 8-এর দাগের অঙ্কতে আমাদের কি বলেছে। দেখো 8-এর দাগের অঙ্কতে বলেছে 830-কে এমন দুটি অংশে ভাগ করি। তাহলে 830-কে দুটো ভাগে ভাগ করব, মানে আমরা এইভাবে করতে পারি। দেখো 830, তো মানে ভাবো আমি লিখলাম 800 আর 30, দুটো ভাগে ভাগ হলো। দেখো 800 আর 30 দুটো ভাগে ভাগ হলো, হয়ে কত হলো 830। তাহলে 830-কে আমরা এরকম দুটো ভাগে ভাগ করতে পারি। আবার চাইলে তুমি এরকমও তো করতে পারো 810 আর 20, তাহলেও দেখো কত হচ্ছে 830। তাহলে দেখো 830 দেখো দুটো ভাগে ভাগ হয়ে গেল, 810 আর 20 এরকম দুটো ভাগে ভাগ করা যায়। আবার চাইলে এইরকমও দুটো ভাগে ভাগ করা যায়। আবার চাইলে তুমি এরকমও করতে পারো 820 আর 10 এই দুটো ভাগে ভাগ করা যায়। 830-কে এইরকমও দুটো ভাগে কি ভাগ করা যায়। এবারে 830-কে ভাগ করা হয়েছে কিভাবে, এইভাবেও হতে পারে, আবার এই রকম ভাবেও হতে পারে, আবার এইভাবেও হতে পারে। কিন্তু কিভাবে ভাগ করা হয়েছে 830-কে আমি জানি না। তাহলে দেখো, আমি ধরে নিচ্ছি একটা অংশ, যেমন এখানে আমি আন্দাজে ধরে নিয়েছি 800, তারপরেরটা আন্দাজে ধরে নিচ্ছি 810, তারপরেরটা আন্দাজে ধরে নিচ্ছি 820। তো এরকম ভাবে আন্দাজে তো আর কিছু ধরা যায় না, তাই না? তাহলে আমাকে আন্দাজে কিন্তু কিছু ধরলে চলবে না। তাহলে আমি ধরে নিচ্ছি এটা হলো প্রথম অংশ, এটা হলো দ্বিতীয় অংশ, বোঝা গেল? এরকম ভাবে আমি ধরে নিচ্ছি এটা হলো প্রথম আর এটা হলো দ্বিতীয়, এটা প্রথম এটা দ্বিতীয়, এরকম ভাবে আর কি। তাহলে আমি ধরে নিচ্ছি একটা অংশ হলো এক্স, মানে এই প্রথম অংশটা। তাহলে বলো তো, দেখো এই হলো প্রথম অংশ, তাহলে বলো তো দ্বিতীয় অংশটা কত হবে বলো। তোমরা আমাকে বলো, যখন আমি এখানে 800 লিখছিলাম তখন এই জায়গাটাতে 30 কি করে আসছিল বলো তো? এই জায়গাটাতে 30, তখন এই যে 830 থেকে না, এই 800-কে বিয়োগ করলেই, 830 থেকে না 800-কে বিয়োগ করলেই চলে আসছিল 30। ঠিক আছে, তারপরে দেখো আমি যখন তোমাদেরকে বললাম আচ্ছা বলো তো একটা অংশ যদি হয় 810, তাহলে আরেকটা অংশ কত হবে, তখন দেখবে তোমাদের মনে তোমরা পেরে গেছিলে যে স্যার আরেকটা অংশ হবে 20, তাই না? তোমরা তো নিজেরাই এটা বলতে পারতে বা বলতে পেরেছিলে। তাহলে 20 এটা তোমরা কি করে বের করেছিলে বলো তো? বলো, এই যে 830, এই 830 থেকে না তোমরা এই 810-কে মনে মনে বিয়োগ করেছিলে। 830 থেকে 810-কে তোমরা মনে মনে বিয়োগ করেছিলে। ঠিক আছে, বিয়োগ করে এখানে অ্যান্সার বলেছিলে 20 হবে স্যার। আবার যখন আমি এখানে বললাম বলো তো একটা অংশ যদি হয় 820, তাহলে আরেকটা অংশ কত হবে, সঙ্গে সঙ্গে তোমরা মনে মনে একটা বিয়োগ করে নিয়েছিলে। কাকে জানো? এই 830 থেকে তোমরা সঙ্গে সঙ্গে বিয়োগ করে নিয়েছিলে এই 820-কে। তবেই তো তোমরা বলতে পেরেছিলে যে স্যার এখানে অ্যান্সার হবে 10, তাই না? তাহলে এক্ষেত্রেও তোমরা বলো একটা অংশ যদি হয় এক্স, তাহলে এই আরেকটা অংশ কত হবে, তোমরা মনে মনে বিয়োগ করে নাও। এই 830 থেকে বিয়োগ করে নেবে কাকে,
আগের বারে তোমরা কাকে কাকে বিয়োগ করছিলে বলো? এখানে যেটা ছিল তাকে বিয়োগ করছিলে, অথবা এখানকার সংখ্যাটাকে বিয়োগ করছিলে, অথবা এই জায়গাটার সংখ্যাটাকে বিয়োগ করছিলে। তাহলে এখানেও তাই করবে, এই প্রথমে যে সংখ্যাটা রয়েছে তাকে বিয়োগ করে দেবে, প্রথমে যে সংখ্যাটা রয়েছে এক্স তাকে বিয়োগ করে দেবে, তাহলেই হয়ে গেল। তাহলে এখানে কত বসবে? 830 থেকে এক্স বিয়োগ করলে, বোঝা গেল? তাহলে এখানকার সংখ্যাটা কি করে বের করতে হয় বলো তো? এই যে এই যোগফলটা থেকে প্রথমের নাম্বারটাকে যদি আমরা বিয়োগ করি না, তাহলেই কিন্তু এই জায়গাটার নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, চলো। তাহলে এখানে বলেছে 830কে দুটি ভাগে ভাগ করতে। তাহলে দুটো ভাগ, প্রথম ভাগটাকে আমি কত ধরে নেব? প্রথম ভাগটাকে আমি ধরে নেব এক্স। ঠিক আছে, প্রথম ভাগটাকে আমি কত ধরে নেব? এক্স। তাহলে অপর অংশটা কত হবে, মানে এই অংশটা, তার পরের অংশটা কত হবে? 830 বিয়োগ এক্স। ঠিক আছে, চলো তাহলে আমরা অঙ্কটা স্টার্ট করে ফেলি। এই জায়গাগুলোকে মুছে দিই, এগুলো তো আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম, তাই না? চলো আমরা এবারে অঙ্কটা স্টার্ট করব। তাহলে দেখো প্রথমেই আমরা কি লিখব? মনে করি একটি অংশ, মনে করি একটি অংশ মানে প্রথম অংশটা আর কি, মনে করি একটি অংশ মানে ওই প্রথম অংশটা এক্স। ঠিক আছে, তাহলে অপর অংশটা কত হবে বলো? অপর অংশটা, তাহলে অপর অংশ মানে ওই দ্বিতীয় অংশটা আর কি, অপর অংশটা। তাহলে তোমরা আমাকে বলো কত হবে, কি করে বের করতে হয়? দেখো আমি তোমাদের বললাম অপর মানে এই দ্বিতীয় অংশটা কি করে বের করতে হয়। এই যে এই যোগফলটা রয়েছে না 830, সেখান থেকে বিয়োগ করতে হয়। কাকে? প্রথমের অংশটাকে, এই যে প্রথমে তোমার যে এক্সটা ছিল তাকে বিয়োগ করবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল একটি অংশ আর অপর অংশ, মানে প্রথম অংশ আর দ্বিতীয় অংশটা। চলো এইবারে মুছে দিই এইগুলো। এবারে দেখো আমাদের সমীকরণ গঠন করতে বলেছে। এবারে আমরা সরাসরি এখানে লিখব প্রশ্নানুসারে। এবারে আমরা কি করব? সমীকরণ গঠন করব এবং সমাধান করব। খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, আমি দেখো সমীকরণ কিভাবে গঠন করব, একটু একটু করে পড়বো, একটু করে পড়বো আর আমরা লিখবো। ঠিক আছে, তাহলে দেখো একটু করে আমরা পড়বো। তাহলে দেখো প্রথমে বলেছে 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30%। একটি অংশ, আচ্ছা একটি অংশ মানে কোনটা? এক্স, তাই না? এই হলো একটি অংশ, তার 30%। তাহলে একটি অংশ এর দেখো এই হলো 30 আর এই হলো কি পার্সেন্ট, বোঝা গেল? একটি অংশের 30%। তারপরে দেখো কি বলেছে, অপর অংশের 40%। অপর অংশটা দেখো কত? 830 মাইনাস এক্স। তাহলে এই হলো অপর অংশ, তার মানে গুণ চিহ্ন, অপর অংশের, এই যে কথাটা রয়েছে না অংশের, র র, এই যে অংশের মানে গুণ চিহ্ন, 40%। 40, তারপরে দেখো আমি দিলাম পার্সেন্ট, অপেক্ষা 4 বেশি। তাহলে 4 আর বেশি মানে কি চিহ্ন দেব? যোগ চিহ্ন দেব, বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল সমীকরণ গঠন। ঠিক আছে, সমীকরণ গঠন হয়ে গেল। চলো এবারে আমরা ঝটপট করে সমাধানটা করে ফেলি। তাহলে দেখো আমরা সমাধানটা কিভাবে করব? এক্স ইন্টু, আচ্ছা 30%, তাহলে আমরা কি লিখবো? 30, আর এই যে পার্সেন্ট রয়েছে, পার্সেন্ট মানে কি 100, তাই না? চলো তারপরে দেখো এখানেও দেখো কি রয়েছে, যা আছে আমি আগে দেখে দেখে টুকবো। 830 মাইনাস এক্স, আচ্ছা দেখো 40%, তাহলে আমরা কি লিখবো? 40, আর এই যে পার্সেন্ট রয়েছে, পার্সেন্ট মানে কি 100, প্লাস 4 যেমন আছে আছে। চলো কাটাকুটি করব। এই যে দেখো নিচে শূন্য উপরে শূন্য কেটে গেল, আবার দেখো উপরে শূন্য নিচে শূন্য কেটে গেল। আবার দেখো এখানে আমরা 2 দিয়ে কাটাকুটি করতে পারি, 2 দিয়ে 4কে ভাগ করলে কত হবে? 2, 2 দিয়ে 10কে ভাগ করলে কত হবে? 5, তাই কি না বলো? চলো এবারে আমরা যেটা করব সেটা হলো না গুণ করব। কি গুণ করব বলো তো? এই যে দেখো এবারে আমরা গুণ করব। কি গুণ করব? দেখো প্রথমেই দেখো রয়েছে এক্স ইন্টু 3/10। তাহলে চলো আমরা গুণ করি। গুণ করলে কত হবে বলো? এক্স এর সঙ্গে 3কে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 3x। আর দেখো নিচে কত রয়েছে? তোমার 10 রয়েছে, বোঝা গেল?
চলো আবার এই সাইডে দেখো কি লেখা রয়েছে তোমার 830 মাইনাস এক্স ইন্টু, ওপরে বলো কত লেখা রয়েছে, এই যে দেখো ওপরে দেখো লেখা রয়েছে 2, আর নিচে দেখো কত লেখা রয়েছে, দেখো 5, প্লাস 4 যেমন আছে আছে, এই যে দেখো প্লাস 4 যেমন আছে আছে। তাহলে চলো এই সাইডে আমরা এবার একটা গুণ করব। আগে এটাকে দেখো আমি দেখে দেখে টুকে নিই, 3x প্লাস 10কে, তারপরে দেখো আমরা দেখো এখানে গুণ করব, দেখো এই যে দেখো গুণ চিহ্ন, এই যে দেখো 2 দিয়ে আমি গুণ করব একবার এইটাকে একবার এইটাকে, মানে অ্যাকচুয়ালি এই যে 2/5, এই যে 2/5 দিয়ে আমি দেখো একবার এইটাকে গুণ করব একবার এইটাকে গুণ করব। তাহলে বলো এই যে 2/5 দিয়ে আমি যদি এটাকে গুণ করি কত হবে বলো তো, রাফে করি, হ্যাঁ 2/5 দিয়ে আমরা গুণ করব কাকে, 830কে, তাই তো। তাহলে চলো কাটাকুটি করা যাবে, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 5 দিয়ে 830কে ভাগ করলে কত হয় দেখি তো, 830কে 5 দিয়ে ভাগ করলে হবে 5 একে 5, বিয়োগ করলে কত হবে, 3 হবে, উপর থেকে 3 নামবে, 33, 5 6 30, বিয়োগ করলে আবার 3, উপর থেকে শূন্যটা নামবে, আবার হবে কত, 5 6 30। ঠিক আছে, কত হলো, 5 6 30। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, দেখো যদি এই জায়গাটা বুঝতে না পারো মানে দেখতে অসুবিধা হয়, তাহলে দেখো আমি আরেকবার এখানে করে দিচ্ছি, হ্যাঁ অন্য একটা পেজে গিয়ে। দেখো 830কে 5 দিয়ে ভাগ করতে হবে তো, তাহলে দেখো দেখো 830কে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে, দেখো 830কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 5 একে 5, বিয়োগ করলে 3, ওপর থেকে 3 নামলো, 5 6 30, বিয়োগ করলে কত 3, ওপর থেকে শূন্যটা নামলো, 5 6 কত হলো, 30 হলো। তাহলে আমরা অ্যান্সার কত পেলাম বলো, 166। বোঝা গেল, এটা আমি একটু রাফে করে দেখে নিলাম। তাহলে এখানে আমরা অ্যান্সারে কত পাচ্ছি বলো, এটাকে মুছে দিচ্ছি। তাহলে এখানে আমরা পেলাম কত, পেলাম কিন্তু 166, হ্যাঁ। তাহলে 2/5 দিয়ে এইটাকে গুণ করলে কত হবে, 166। ঠিক আছে, 166, ও সরি, এখানে 830, তার সঙ্গে গুণ করতে হচ্ছে কত, 2/5কে। তাহলে 5 একে 5, 5 দিয়ে 830কে ভাগ করলে কত হবে, 166। এবারে 166 আর 2কে তো আবার গুণ করব, তাহলে 2 6 12, হাতে রয়েছে 1, আবার 2 6 12 আর একে কত 13, হাতে রয়েছে 1, 2 একে 2 আর একে 3 হবে। তাহলে কত হলো, 332, সরি এই জায়গাটা হবে কত, 332। তাহলে 332 মাইনাস, এবারে আমরা এই যে 2/5 দিয়ে কাকে গুণ করব, 2/5 দিয়ে এই এক্স কে গুণ করব। তাহলে বলো এক্স কে গুণ করলে কত হবে, 2/5 দিয়ে যদি আমরা এক্স কে গুণ করি, বলো 2/5 দিয়ে আমরা যদি এক্স কে গুণ করি কত হবে, দেখো 2/5 তার সাথে আমরা গুণ করব এক্স কে, গুণ করলে হবে দেখো 2 আর এক্স কে গুণ করে দাও কত হবে, 2x। আর এখানে দেখো নিচে কত রয়েছে, 5, আর এর নিচে কিছু নেই মানে কি 1। তাহলে তুমি এই 1 আর 5 কে গুণ করে দাও, 5 একে 5। তাহলে কত পেলাম, আমরা পেলাম কিন্তু 2x/5। ঠিক আছে, আর এখানে দেখো যোগ চিহ্ন দিয়ে কত রয়েছে, 4। তাহলে +4টা যেমন আছে দেখে দেখে টুকবো। বোঝা গেল, এতটা আশা করি বুঝতে পারলে। আচ্ছা এবারে আমরা কি করব বলো তো, যেগুলো এক্স যুক্ত পদ, যেগুলো এক্স যুক্ত পদ মানে যাদের গায়ে এক্স লেগে রয়েছে, তাদেরকে সব কোন দিকে করব বলো তো, তাদেরকে সব আমরা করব বাঁ দিকে। ঠিক আছে, তাহলে চলো উপরের অংশটা আমরা একটু মুছে দিই, তোমাদের তো আশা করি টোকা হয়ে গেছে। এই অংশটাকে আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে আমি এবারে করব। তাহলে চলো আমরা দেখো এবারে কি করব, 3x/10 যেমন আছে আছে। আচ্ছা এই যে দেখো -2x/5 সমান চিহ্নের এদিকে আসলে হবে +2x/5। আচ্ছা এইদিকে দেখো 332 যেমন আছে তেমনই থাকবে। আচ্ছা 332 আর 4টা দেখো যোগ রয়েছে, যোগ করে দিই, 332 আর 4কে আমরা যোগ করলে কত পাবো, 336 পাবো, তাই না, 336। তাহলে চলো এবারে আমরা যোগ করব, ভগ্নাংশের যোগ,
এই যে দেখো এর নিচে রয়েছে 10, এর নিচে রয়েছে 5। চলো আগে আমরা লসাগু করি। হ্যাঁ, এই 10 আর 5-এর লসাগু করি, ভগ্নাংশের যোগ বিয়োগ। কিভাবে করতে হয় জানোই। তাহলে চলো 5 দিয়ে 10কে ভাগ করলে কত হবে? 2। আবার 5 দিয়ে 5কে ভাগ করলে কত হবে? 1। তাহলে লসাগু কত হচ্ছে? 5 আর 2কে আমরা গুণ করে দিই, করলে কত হবে? 10 হবে। তাহলে আমাদের লসাগু কত হলো? 10। এবারে দেখো এই ভগ্নাংশের নিচে রয়েছে 10, এই 10 দিয়ে এই লসাগুটাকে ভাগ করলে কত হবে? এই যে লসাগু 10, তাকে আমরা ভাগ করব এই যে হরের 10 দিয়ে। ভাগ করলে কত হবে বলো? 10 একে 10। তাহলে আমরা ভাগফল কত পেলাম? 1 পেলাম। এই ভাগফলের 1 দিয়ে 3x কে গুণ করলে কত পাবো? 3x পাবো। মানে লবটাকে গুণ করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? লবটাকে গুণ করতে হবে, বোঝা গেল? চলো আবার দেখো, বলো দ্বিতীয় এই যে ভগ্নাংশ, তার দেখো নিচে কত রয়েছে? দেখো 5। এই 5 দিয়ে আমরা এই যে লসাগুটা দেখতে পেয়েছো, লসাগু কত? 10, তাকে ভাগ করব। চলো ভাগ করি। 10কে আমরা ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। 5 2 10। তাহলে বলো ভাগফল কত হলো? 2। এই যে ভাগফল 2, এই ভাগফলের 2টা দিয়ে লবকে গুণ করব। লব দেখো, লবে কত রয়েছে? 2x। কে গুণ করলে কত হবে বলো? 2x। আর 2 কে গুণ করলে 2 দুগুণে 4x। আর এখানে 336 কি যেমন আছে আছে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো আমি এবারে এইগুলোকে মুছে দেব। এবারে আমরা কি করব দেখো, খুব ভালো করে দেখবে। এই যে দেখো 3x আর 4x যোগ করলে কত? 7x। নিচে কত রয়েছে? 10। আর এখানে কত রয়েছে? 336। আচ্ছা দেখো, এবারে x সমান সমান 336 যেমন আছে আছে। খুব ভালো করে দেখবে কিন্তু। দেখো 10 দাগের নিচে রয়েছে মানে কি বলো? 10 দাগের নিচে রয়েছে মানে কি? ভাগ। তাহলে সমান চিহ্নের এই সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে 10টা, তাই কি না বলো? আবার দেখো এই যে 7 আর এক্স এর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি? গুণ চিহ্ন। তাহলে 7টা কি রয়েছে? 7 গুণ রয়েছে। এই দিকে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ মানে দাগের নিচে বসবে। ভাগ মানেই কি? দাগের নিচে বসবে। ঠিক আছে, তাহলে এই তো। এবারে আমরা কাটাকুটি করব। দেখো 7 দিয়ে 7কে ভাগ করলে 1, এর নিচে কিছু নেই মানে 1। আচ্ছা 7 দিয়ে 7কে ভাগ করলে 1। 7 দিয়ে এই 336কে ভাগ করলে কত হয় দেখি তো? 336কে 7 দিয়ে ভাগ করলে 7 4 28, বিয়োগ করলে 5, ওপর থেকে নামবে 6, 7 8 56। তাহলে কত হচ্ছে বলো? 7 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 48। তাহলে এক্স ইজুকাল টু কত হবে বলো? এক্স ইজুকাল টু, বলো এক্স সমান সমান তাহলে কত হচ্ছে? খুব ভালো করে দেখো এক্স সমান সমান কত হচ্ছে। দেখো এখানে দেখো রয়েছে 48 ইন্টু 10। তাহলে 48 ইন্টু 10 করলে কত হবে? 48 ইন্টু 10 করলে কত হবে? হবে 480। তাহলে এই তো আমাদের হয়ে গেল এক্স এর মান। মানে একটি অংশ মানে কি ধরেছিলাম? এক্স। তো তাহলে এই এক্স এর মানটা কত পেলাম? 480। তোমরা কিন্তু আবার খাতায় এরকম কেউ কেটে করবে না, ঠিক আছে? আর অপর অংশটা কত হবে বলো? 830 বিয়োগ এক্স। এক্স এর জায়গায় এরকম 480 লিখে বিয়োগ করে দেবো, হয়ে যাবে। বোঝা গেল? চলো আমরা উত্তর লিখি। উত্তরে আমরা কি লিখব? লিখব যে একটি অংশ কত? একটি অংশ হলো 480। আর অপর অংশ কত হবে? অপর অংশ, বলো অপর অংশটাকে কি করে বের করতে হবে? এই যে দেখো 830 থেকে আমায় বিয়োগ করতে হবে। কাকে? 480-কে। তাহলেই তো আমাদের হয়ে যাবে, তাই না? চলো বিয়োগ করি তো। 830 থেকে আমি যদি 480-কে বিয়োগ করি তাহলে কত হবে বলো? শূন্য, এখানে 13, তাহলে হচ্ছে কত? 5। একটা 4-এর সঙ্গে যোগ হবে, যোগ হলে কত হবে? 4 আর 1-এ 5, তাহলে হবে 3, এখানে হবে 350। তাহলে অপর অংশটা কত হবে? 350। বোঝা গেল?
আশা করি বুঝতে পারলে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো জানো? দেখো আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি। তার মানে ব্যাপারটা দাঁড়ালো, এই যে অঙ্কের শুরুতে বলেছিল না যে 830কে, অঙ্কের শুরুতেই দেখবে বলেছিল না যে 830কে এমন দুটো ভাগে ভাগ করি। তার মানে দুটো ভাগ কত কত হলো? একটা ভাগ হলো তোমার এই যে এইটা, এই যে দেখো 830কে দুটো ভাগে ভাগ করব, মানে একটা ভাগ হলো তোমার কত 480, আরেকটা ভাগ কত হবে এই জায়গাটাতে কত বসবে, একটা ভাগ 480, আরেকটা ভাগ হলো 350। বোঝা গেল? তুমি যদি এই দুটোকে দেখো যোগ করে দাও তাহলে দেখো 830 পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে 830কে দেখো দুটো ভাগে ভাগ করা হলো, 830 সেটা দুটো ভাগে ভাগ হলো, একটা কত তোমার 480 টাকা, ভাবো 480, আরেকটা হলো 350, দেখো দুটো ভাগে ভাগ হলো, তাই কি না? এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে আশা করি বুঝতে পারলে এটা। চলো এবারে আমরা চলে যাব নেক্সট অঙ্কে, 9-এর দাগেরটায়। 9-এর দাগেরটায় কি বলেছে? বলেছে 56কে দুটি ভাগে ভাগ করি, ঠিক ওই আগের মতো 56কে দুটো ভাগে ভাগ করি, মানে 56-র দুটো ভাগ কি কি হতে পারে আন্দাজে আমি লিখছি, আন্দাজে। ভাবো 50 যোগ 6, দেখো দুটো ভাগ হলো, 56কে দুটো ভাগ করলাম। আচ্ছা পরেরটা তোমরা আমাকে বলো, পরেরটা দেখি কে বলতে পারে। 52কে 56কে দুটো ভাগে ভাগ করব, একটা যদি হয় 52, তাহলে বলো তো আরেকটা কত হবে, দেখি কে বলতে পারে। 56কে দুটো ভাগে ভাগ করলাম, আন্দাজে আমি ধরে নিলাম একটা যদি হয় 52, তাহলে আরেকটা কত হবে বলো দেখি কে বলতে পারে। একদম রাইট অ্যান্সার, আরেকটা হবে 6। আরেকটা অংশ কত হবে, সরি 6 বলছি, 4 হবে, ঠিক বলেছো, আমি ভুল বলে ফেলেছি, তোমরা ঠিক বলেছো, 4 হবে, আরেকটা অংশ কত হবে 4 হবে। তাহলে এই যে তোমরা অ্যান্সারটা দিলে 4 হবে, এটা তোমরা কি করে পেলে বলো? কি করে এই 4টা তোমরা বের করলে অ্যান্সারটা? আমি বলি তোমরা কি করে বের করলে জানো? তোমরা এই 56 থেকে বিয়োগ করলে। কাকে বিয়োগ করলে? এই যে যে নাম্বারটা আমি তোমাদের বলে দিয়েছিলাম 52 কে বিয়োগ করলে, করে তোমরা পেয়ে গেলে 4, এবং সেই 4টাকে এখানে বসিয়ে দেওয়া হলো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইখানকার নাম্বার পেতে গেলে কি করতে হয় বলো তো? এইখান থেকে বিয়োগ করতে হয় এই জায়গাটাকে। ঠিক আছে, এবারে দেখো এই যে 50, 52, এগুলো তো আমি আন্দাজে বলছি না, আমি তো এগুলো আন্দাজে বলছি। 56কে যে দুটো অংশে ভাগ করা হবে তার মধ্যে এইটা যে 50, এটা কি বইয়ে কোথাও বলে দেওয়া আছে? নেই তো, এগুলো তো আমি আন্দাজে বলছি। 52 কি কোথাও বলে দেওয়া আছে? নেই তো, আমি তো আন্দাজে বলছি। তাহলে আন্দাজে এইসব 50, 52 কিন্তু লেখা যাবে না। তাহলে দেখো তোমরা আমাকে বলো দেখি যে 56কে আমি দুটো অংশে ভাগ করব, একটা অংশ যদি হয় এক্স, তাহলে আরেকটা অংশ কত হবে, কি করে বের করব বলো বলো? এই যে এই 56 থেকে আমায় বিয়োগ করতে হবে, এখানে যেমন দেখো 56 থেকে বিয়োগ করেছিলাম কাকে, এই প্রথমে যে নাম্বারটা ছিল, প্রথমে যে নাম্বারটা ছিল তাকে। তাহলে এখানে প্রথমে কত রয়েছে এক্স, তাহলে আমরা এক্স কে বিয়োগ করলেই পেয়ে যাব আরেকটা নাম্বার কত হবে, দ্বিতীয় নাম্বারটা কত হবে। বোঝা গেল? চলো তাহলে আমরা প্রথমে এরকম ভাবে লিখবো, মনে করি প্রথম অংশ, মনে করি প্রথম অংশ, প্রথম অংশটাকে আমি কত ধরে নিয়েছি বলো তো এক্স। তাহলে বলো দ্বিতীয় অংশ কত হবে, তাহলে বলো দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশটা তাহলে হবে 56 - x, তাই না? 56 - x। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবার এগুলোকে আমি মুছে দিই। তাহলে প্রথম অংশটা আমরা ধরে নিয়েছি এক্স, আর দ্বিতীয়টা কত 56 - x। আচ্ছা এবারে আমরা সমীকরণটা গঠন করতে হবে। তাহলে আমি দেখো এখানে লিখবো প্রশ্নানুসারে, সমীকরণ গঠন করব আর সমাধান করব। হ্যাঁ, তাহলে দেখো আমি এখানে লিখছি প্রশ্নানুসারে। দেখি কি বলেছে। দুটি অংশে এমন ভাবে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ। প্রথম অংশটা কত বলো? প্রথম অংশটা হলো এক্স,
তার 3 গুণ, এই হলো প্রথম অংশ, তার 3, আর এই হলো গুণ চিহ্ন, তার 3 গুণ দ্বিতীয় অংশের 1/3। দ্বিতীয় অংশটা কি দেখো, দ্বিতীয় অংশটা লেখা রয়েছে 56 মাইনাস এক্স, তার এই যে অংশের এর মানে গুণ চিহ্ন, এই হলো দ্বিতীয় অংশের 1/3, মানে 1/3 কে বলা হয় 1/3। ঠিক আছে, 1/3 কে বলা হয় কি 1/3। অপেক্ষা 48 বেশি হয়, তাহলে প্লাস 48 বেশি, বেশি বলেছে মানে যোগ চিহ্ন, আর 48 বেশি, বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল কি সমীকরণ গঠন। এবারে আমরা সমাধান করব, চলো সমাধানটা স্টার্ট করে ফেলি। তাহলে এক্স আর 3 কে গুণ করলে কত হবে 3x, তাই না? এক্স আর 3 কে গুণ করলে কত হবে 3x। তারপরে দেখো এই যে 56 মাইনাস এক্স এর সাথে আমায় গুণ করতে হবে 1/3। তাহলে প্রথমে আমরা এই 1/3 এর সাথে না 56 কে গুণ করব, তারপরে আমরা এক্স কে গুণ করব। তাহলে চলো প্রথমে আমরা 56 সাথে না 1/3 কে গুণ করি। তাহলে 56 সাথে 1/3 কে, তো এটা আমি রাফে গিয়ে করি, হ্যাঁ সবচেয়ে ভালো। 56 সাথে আমায় গুণ করতে হবে 1/3 কে। তো দেখো 3 দিয়ে, এর নিচে কিছু নেই মানে 1। আচ্ছা 3 দিয়ে কি এটাকে কাটাকুটি করা যায়? 3 দিয়ে 56 কে কাটাকুটি করা যায় না কিন্তু। তাহলে গুণ করে দিতে হবে, 56 আর 1 কে গুণ করো 56, আর 1 আর 3 কে গুণ করো, কত হবে 3 হবে। তাহলে হচ্ছে কত 56/3 হচ্ছে। ঠিক আছে, 56/3 হচ্ছে, বোঝা গেল? তাহলে 1/3 দিয়ে 56 কে গুণ করলে হবে 56/3 হবে। তারপরে আমরা এই 1/3 দিয়ে না কাকে গুণ করব বলতো, এই এক্সটাকে গুণ করব, এই এক্সটাকে, এই এক্স এর সাথে গুণ করব 1/3 কে। তাহলে গুণ করলে বলো কত হবে? এ দেখো 1 আর এক্স কে গুণ করে দাও এক্স, আর 1 আর 3 কে গুণ করে দাও, কত হবে 3 হবে। তাহলে কত পেলাম? পেলাম আমরা x/3 পেলাম, তাই না? বিয়োগ চিহ্নটা যেমন আছে আছে, পেলাম আমরা x/3। তারপরে দেখা রয়েছে প্লাস 48 যেমন আছে আছে। বোঝা গেল তো? আশা করি এতটা বুঝতে পারলে। দেখো আর বিশেষ কিছু নেই। এবারে আমরা কি করব, যাদের গায়ে এক্স লেগে আছে মানে যারা এক্স যুক্ত পদ, তাদেরকে সব ঠেলে ঠেলে একদম বাঁদিকে একদম এদিকে ঠেলে দেবো, আর যাদের গায়ে এক্স নেই তাদেরকে সব ওই সাইডে করে দেবো। এই যেমন দেখো 3x যেমন আছে থাক, তো সমান চিহ্নের এই সাইডেই আছে, প্লাস x/3 কে এই সাইডে নিয়ে আসবো, নিয়ে আসলে হবে সরি -x/3 কে এই সাইডে নিয়ে আসবো, নিয়ে আসলে হবে প্লাস x/3। আর এখানে দেখো কত রয়েছে 56/3 যেমন আছে আছে, প্লাস 48 যেমন আছে আছে। এদের গায়ে কোনো এক্স নেই তো, তাই না? এদের গায়ে কোনো এক্স আছে নেই তো, বোঝা গেল? চলো এবার আমি পাশেই করে দিই। এই জায়গাগুলোকে দেখো আমি এবার মুছে দিচ্ছি, আশা করি তোমাদের টোকা হয়ে গেছে। চলো এবারে আমরা এই যোগটাকে করব, করলে কত হবে 3x এর নিচে তো কিচ্ছু নেই মানে 1 রয়েছে। তাহলে আমরা না আগে লসাগু করি, ঠিক আছে? তাহলে 1 আর 3 এর লসাগু কত হবে? 1 আর 3 এর লসাগু কত হবে বলো? গুণ করে দিতে হবে, 3 কে 3 হবে। তাহলে আমরা লসাগু কত পেলাম? পেলাম কিন্তু 3 পেলাম। আচ্ছা এবারে দেখো প্রথম ভগ্নাংশের নিচে কত 1, প্রথম ভগ্নাংশের নিচে কত 1, এই যে 1, এই 1 দিয়ে না, এই 1 দিয়ে আমরা এই যে লসাগু 3টাকে ভাগ করব, ভাগ করলে কত পাবো বলো? যদি আমরা ভাগ করি কোথায় করা যায়, এই জায়গাটাতে করি, হ্যাঁ। এই লসাগু কত 3, তাকে আমরা ভাগ করব, কি দিয়ে ভাগ করব? এই যে 1 দিয়ে ভাগ করব। 1 দিয়ে ভাগ করলে কত হবে তোমার? 1×3 = 3। তাহলে আমরা ভাগফলটা কত পেলাম 3। এই ভাগফলের সাথে লবে কত রয়েছে 3x, তাকে গুণ করে দাও লবের 3x কে। তাহলে 3 আর 3x গুণ করলে হবে কত 9x, প্লাস
আবার দেখো এই যে দ্বিতীয় ভগ্নাংশের দেখো হরে কত রয়েছে, মানে নিচে কত 3, এই 3 দিয়ে এই লসাগুটাকে ভাগ করব। লসাগুটাকে ভাগ করলে কত হবে বলো, লসাগুটাকে ভাগ করলে কত হবে বলো। দেখো খুব ভালো করে দেখবে, এই দেখো লসাগুটা কত 3, তাকে আমি ভাগ করব, এই 3টাকে আমি ভাগ করব এই যে দেখো হরে 3 রয়েছে 3 দিয়ে, তাহলে করলে কত হবে 3 একে 3, তাহলে আমাদের ভাগফল কত হলো 1। এই ভাগফল দিয়ে এই লবকে গুণ করতে হয়, লব মানে উপরে যেটা রয়েছে উপরের এক্স কে গুণ করব, তাহলে 1 দিয়ে এক্স কে গুণ করলে কি হবে এক্স হবে, তাই না? চলো সমান সমান দেব, সমান সমান দেব, তারপরে দেখো এখানে কি লেখা আছে সমান সমান দেব, এরপরে এইটাকে আমরা যোগ করবো, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 1 আর 3-এর লসাগু করব, করলে কত হবে বলো, 1 আর 3-এর লসাগু করব, 1 আর 3-এর লসাগু কত হয়, এই তো করাই তো রয়েছে, 1 আর 3-এর লসাগু হবে 3 হবে, ঠিক আছে? তাহলে চলো 3 দিয়ে এই যে এই লসাগুর 3-কে ভাগ করলে কত হবে, 3 দিয়ে 3-কে ভাগ করলে হয়, করাই আছে দেখো 3 দিয়ে 3-কে ভাগ করলে হয় 1, সেই 1 দিয়ে আমরা 56-কে গুণ করব, 56-কে মানে লবটাকে গুণ করব, তো 1 দিয়ে 56-কে গুণ করলে কত হবে 56 প্লাস, এবারে দেখো এই ভগ্নাংশের নিচে কত 1, এই যে 1 দিয়ে আমি যদি ভাগ করি লসাগুটাকে, লসাগুটা কত রয়েছে 3, ভাগ করলে কত হবে 1 3 3, কত হলো 3 হলো, তাহলে এই যে ভাগফল 3-এর সাথে আমি গুণ করব এই যে লব মানে উপরে যেটা রয়েছে 48-কে, তাহলে 48-কে আমি যদি 3 দিয়ে গুণ করি কত হবে, 3 8 24, 4 হাতে রয়েছে 2, 3 4 12 আর 2 14, কত হলো 144, ঠিক আছে বোঝা গেল? তাহলে এখানে কত হচ্ছে 9x আর x যোগ করলে 10x বাই 3, তারপরে এইটা এই দুটোকে যোগ করলে হবে এই যে দেখো 56 আর 144-কে যোগ করলে কত হবে 200 হবে, নিচে 3, তাহলে এ দেখো এই নিচে 3 নিচে 3 কেটে গেল, দেখো দুটো সমান চিহ্নরই দেখো, এই তো সমান চিহ্ন, এই দেখো তারও দেখো নিচে 3 আর এরও দেখো নিচে 3 কেটে গেল, দুটো নিচে 3 কি কেটে গেল, বোঝা গেল নিচে 3 গুলো কেটে গেল। এবারে আমরা স্বাভাবিক সমাধান করব, তোমরা তো পারবে, সমাধান করব অঙ্ক শেষ হয়ে যাবে। চলো অঙ্ক, তো এবারে দেখো কি রয়েছে, তাহলে 10x আর কত রয়েছে 200, তাহলে আমরা দেখো এখানে কি লিখবো 10x আর 200, তাহলে দেখো এখানে 10 আর x তার মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তাহলে 10টা ওই সাইডে চলে গেলে কি হবে, 10 তো গুণ রয়েছে এই সাইডে চলে গেলে ভাগ, কেটে গেল, তাহলে পড়ে রইলো 20, তাহলে x সমান সমান কত 20, বোঝা গেল? তাহলে দেখো এই যে প্রথম অংশ মানে এই যে x ধরেছিলাম x এর মান কত পেলাম 20, দ্বিতীয় অংশ 56 বিয়োগ x, x এর জায়গায় 20, তাহলে 56 থেকে আমরা যদি 20 বিয়োগ করি তাহলে কত হবে 36, বোঝা গেল? তোমরা আবার এখানে এরকম কেটে দেবে না, উত্তর লিখবে কিন্তু, হ্যাঁ উত্তর লিখবে, তাহলে উত্তরে আমরা কি লিখবো, দেখো আমরা লিখবো প্রথম অংশ, প্রথম অংশ, প্রথম অংশটা কত 20, প্রথম অংশটা 20, আর দ্বিতীয় অংশটা কত হবে বলো, দ্বিতীয় অংশ বলো কত হবে, দ্বিতীয় অংশটা হবে এই যে দেখো তোমায় 56 থেকে না 20-কে বিয়োগ করতে হবে, 56 থেকে 20-কে তুমি যদি বিয়োগ করো তাহলে কত হবে 36, এই তো হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে গেল 9-এর দাগেরটা কমপ্লিট, বোঝা গেল তো? চলো এবারে আমরা চলে আসবো 10-এর দাগে, দেখি 10-এর দাগে কি বলছে, বলছে একটা দণ্ডের 1/5 অংশ কাদায় আর 3/5 অংশ জলে, ছবিটাকে আগে আমরা আঁকি, ঠিক আছে? দেখো ভাবো এখানে
ভাবো এখানে কিছুটা এরকম কাদা রয়েছে, হ্যাঁ কাদা। দেখো আমি এখানে এরকম ভাবে লিখে রাখছি কাদা, বলে দেখো লিখে রাখলাম কাদা। এই জায়গাটায় না পুরো কাদা একদম প্যাচ প্যাচ করছে, কাদায় ভর্তি পুরো। আচ্ছা, কাদার ওপরের অংশটায় ভাবো, কাদার উপরের অংশটায় না এই জায়গাটাতে রয়েছে জল, এই জায়গাটাতে কি রয়েছে, জল রয়েছে। ভালো কথা, এই জায়গাটাতে কি রয়েছে, জল। সাদা এরিয়াটা জল, ঠিক আছে, সাদা এরিয়াটা হলো জলের এরিয়া, আর এই লাল এরিয়াটা হলো কাদা। এবারে আমি কি করেছি, আমি ঠিক করেছি একটা এরম লাঠি নেব, একটা লাঠি, এরম একটা লাঠি নেব। এই লাঠিটাকে নিয়ে গিয়ে না এর মধ্যে ধরে এরম পুঁতে দেবো। এইরকম ধরে এরম পুঁতে দিলাম, এমন ভাবে পুঁতেছি না, পুরো একদম এরম পুঁতেছি, একদম পুরো জল কাদা ভেদ করে একদম লাস্ট অব্দি চলে গেছে, পুরো কাদার মধ্যে ঢুকে গেছে একদম, পুরো কাদার মধ্যে ঢুকে গেছে, বোঝা গেল? তাহলে এই হলো একটা লাঠি বা একটা দণ্ড বা বাঁশ, এরকম একটা বাঁশ নিয়ে গিয়ে কি করলাম আমি, বাঁশটা নিয়ে গিয়ে না আমি পুরো এই বাঁশটা নিয়ে গিয়ে একদম এরকম ধরে এরকম পুঁতে দিলাম, একদম এমন পুঁতে দিলাম জল কাদা ভেদ করে একদম নিচ অব্দি পুরো চলে গেল। ঠিক আছে, তাহলে এবারে কি হলো, এই যে দণ্ডটা, এই দণ্ডটা দেখো কাদার মধ্যেও চলে গেছে, দেখো কাদার মধ্যেও ঢুকে গেছে, আবার জলের মধ্যেও কি ঢুকে গেছে। আর জলের ওপরে দেখো কিছুটা রয়েছে, দেখো জল কাদার ওপরে রয়েছে এই অংশটা, জল কাদার ওপরে রয়েছে। অ্যান্সারে জানতে চেয়েছে দণ্ডের দৈর্ঘ্য হিসাব করি, দণ্ডের দৈর্ঘ্য মানে দণ্ডের দৈর্ঘ্য মানে পুরো এইখান থেকে পুরো এই এতটার দৈর্ঘ্য জানতে চেয়েছে, পুরো দণ্ডটার দৈর্ঘ্য, বোঝা গেল? পুরো দণ্ড মানে একদম এইখান থেকে শুরু করে পুরো এতটার দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে আমরা প্রথমেই লিখব, কি লিখব, দণ্ডের দৈর্ঘ্য কত আমি জানি না, তাহলে আমরা প্রথমেই লিখব মনে করি দণ্ডটির দৈর্ঘ্য, দণ্ডটির দৈর্ঘ্য আমি তো জানিই না কত, আমি ধরে নিলাম দণ্ডটির দৈর্ঘ্য হলো এক্স মিটার, আমি ধরে নিলাম এক্স মিটার, ঠিক আছে, কি ধরে নিলাম, এক্স মিটার। আচ্ছা এবারে দেখো কি বলছে, খুব ভালো করে দেখবে, বলছে প্রথমে দণ্ডটার 1/5 অংশ কোথায় চলে গেছে, দণ্ডটার 1/5 অংশ, দণ্ডটার 1/5 অংশ কাদায় চলে গেছে, 1/5 অংশ কাদায়। তাহলে কাদায় চলে গেছে, কাদার মধ্যে মানে ঢুকে গেছে আর কি, কাদার মধ্যে ঢুকে গেছে কতটা অংশ, খুব ভালো করে দেখবে, কাদায় চলে গেছে দণ্ডের 1/5, দণ্ডের, দণ্ডটা কত, এক্স, এই এক্স হলো দণ্ড, তার 1/5, তার মানে গুণ চিহ্ন 1/5, বোঝা গেল? দণ্ডে মানে দণ্ডের কতটা কাদার মধ্যে ঢুকে গেছে বলেছে, দণ্ডের 1/5 মানে দণ্ডের দৈর্ঘ্যটা লিখলাম এক্স, তার 1/5, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখানে, এক্স এর সঙ্গে তুমি 1কে গুণ করে দাও, এক্স হবে, নিচে কিছু নেই মানে কি এক তো, আর এই 1-এর সাথে 5কে গুণ করে দাও, 5 হবে, এই এত মিটার। তাহলে কাদার মধ্যে, এই যে কাদার মধ্যে ঢুকে গেছে যে অংশটা না, এই যে কাদার মধ্যে যে অংশটা ঢুকে গেছে না, সেইটা কতটা ঢুকে গেছে বলো তো কাদার মধ্যে, কাদার মধ্যে ঢুকে গেছে তোমার, এই যে কাদার মধ্যে ঢুকে গেছে তোমার x/5 অংশ কাদার মধ্যে রয়েছে, x/5 অংশ এই কাদার মধ্যে ঢুকে গেছে। আচ্ছা এবারে জলের মধ্যে ঢুকে গেছে, জলের মধ্যে ঢুকে গেছে কতটা অংশ দেখি আমরা, তাহলে আমরা লিখব জলে চলে গেছে, জলে চলে গেছে কতটা অংশ, বলো জলের মধ্যে কতটা অংশ চলে গেছে, খুব ভালো করে দেখবে, এখানেই দেওয়া রয়েছে দেখো, বলেছে 3/5 অংশ জলে চলে গেছে। দণ্ডটার যা দৈর্ঘ্য, দণ্ডের এই যে দেখো বলেই দিয়েছে কিন্তু দণ্ডের, খুব ভালো করে এই জায়গাটা খেয়াল করবে, এখানে কিন্তু বলেই দেওয়া রয়েছে যে দণ্ডের 3/5 অংশ জলে, দণ্ডের দণ্ডটা কত, দণ্ডটা হলো তোমার এই যে এক্স, সেই দণ্ড
এর কত অংশ? 3/5 অংশ। ঠিক আছে। আচ্ছা, এর নিচে কিছু নেই মানে 1। তাহলে চলো, এক্স আর 3কে আমরা গুণ করব, কত হবে? 3x। 1 আর 5কে গুণ করব, কত হবে? 5। তাহলে এই এত মিটার জলের মধ্যে ঢুকে গেছে। বোঝা গেল? তাহলে এই যে জলের মধ্যে, এই কাদার মধ্যে, সরি, এই কাদার মধ্যে ঢুকে গেছে কতটা? x/5। এবং খুব ভালো করে দেখবে, এই যে এই জলের মধ্যে ঢুকে গেছে কত? জলের মধ্যে ঢুকে গেছে 3x/5। বোঝা গেল না গেল না? আশা করি বুঝতে পারলে। তাহলে এই যে জল, এই জলের মধ্যে ঢুকে গেছে কত? 3x/5। আর কাদার মধ্যে ঢুকে গেছে কত? x/5। ঠিক আছে। তাহলে জল কাদার বাইরে কতটা রয়েছে? জল কাদার বাইরে দেখো রয়েছে এইখান থেকে এতটা, জল কাদার বাইরে রয়েছে। তাহলে দেখো, আমি এবারে এই অংশটা মুছে দিচ্ছি। তোমাদের আশা করি লেখা হয়ে গেছে। আশা করি লেখা হয়ে গেছে। এবারে দেখো, আমি সমীকরণ গঠন করব। ঠিক আছে, সমীকরণ গঠন করব। দেখো, আমি এখানে লিখছি প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে দেখো, আমি না এইখানে লিখছি 5 বলে। বলো তো 5 আমি কিসের মাপ লিখলাম? বলো 5 কিসের মাপ লিখলাম? দেখো, বলেছে অবশিষ্ট 5 মিটার জলের উপরে রয়েছে। জলের উপরে রয়েছে মানে বুঝতে পেরেছো তো? পেরেছো তো? জল কাদার উপরে রয়েছে। দেখো, জল কাদার উপরে রয়েছে কত? 5। এই যে জল কাদার উপরে রয়েছে কত? 5। এবং আমাদেরকে যদি বলা হয় যে জল কাদার উপরে কতটা রয়েছে, এটা তো বইতে বলে দিয়েছে জল কাদার উপরে রয়েছে 5 মিটার। আচ্ছা ভাবো, যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, ভাবো এই 5টা বলে দেয়নি, ভাবো 5টা বলে দেয়নি অঙ্কের মধ্যে, ভাবো বলে দেয়নি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এই যে জল কাদার উপরে কতটা রয়েছে, দণ্ডটার কতটা অংশ জল কাদার উপরে রয়েছে, কি করে বের করতে হবে বলো? উপরে কতটা রয়েছে কি করে বের করতে হবে? পুরো যে দণ্ডটা, পুরো দণ্ডটার দৈর্ঘ্য কত? পুরো দণ্ডটার দৈর্ঘ্য হলো এক্স। সেখান থেকে আমায় বাদ দিতে হবে জল আর কাদার ভেতরে কতটা ঢুকে গেছে সেটাকে। জল কাদার ভেতরে ঢুকে গেছে কতটা? জল কাদার ভেতরে তোমার ঢুকে গেছে এই যে দেখো, জল কাদার ভেতরে ঢুকে গেছে এই এরিয়াটা। দেখবে, এই যে দেখো, আমি যে অংশটা মুছে দিচ্ছি, দেখো এই যে তোমার জল কাদার ভেতরে ঢুকে গেছে এই অংশটা, তাই কি না? জল কাদার ভেতরে ঢুকে গেছে মানে এই যে এইটা আর এইটা, এটাকে আমরা যদি বাদ দিয়ে দিই, এই যে 3x/5 প্লাস x/5, x/5, এদের দুজনকে আমি যদি একত্রিত করে এই পুরোটা থেকে বাদ দিয়ে দিই, পুরো দণ্ড থেকে আমি যদি এই জল আর কাদাটাকে বাদ দিয়ে দিই, এই জল আর কাদার সমষ্টিটাকে যদি আমি এই যে পুরো দণ্ড থেকে আমি যদি জল আর কাদার সমষ্টিটাকে বাদ দিয়ে দিই মানে মুছে দিচ্ছি। বাদ মানে কি? মুছে দিলাম। দেখো, জল আর কাদার সমষ্টিকে আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকছে বলো? তাহলে কি পড়ে থাকছে বলো? তাহলে জল কাদার উপরের এরিয়াটা পড়ে থাকছে। জল কাদার উপরের এরিয়াটাই শুধু পড়ে থাকছে। তাহলে জল কাদার উপরের এরিয়াটা পেতে গেলে আমায় নিচের এরিয়াটাকে কি করতে হবে? জল আর কাদাটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে এই দেখো, জল আর কাদাটাকে আমি একত্রিত করব, করে বাদ দিয়ে দেবো পুরো দণ্ড থেকে। পুরো দণ্ড থেকে আমি এই জল আর কাদাটাকে ধরে বাদ দিয়ে দেবো। জল আর কাদাটাকে ধরবো, ধরে পুরো এই যেখান থেকে বাদ দিয়ে দেবো। বোঝা গেল? তাহলেই হয়ে যাবে। তাহলে চলো আমরা এবারে করি। আশা করি বুঝতে পারলে সমীকরণ গঠনটা। তাহলে দেখো, এক্স মাইনাস, লসাগু করবো তাহলে আমরা এখানে। তাহলে দেখো, 5 আর এখানে 5-এর লসাগু কত হবে? 5 আর 5-এর লসাগু 5 দিয়েই তো ভাগ করব। 5 একে 5, 5 একে 5। তাহলে লসাগু কত হবে? 5। তাহলে দেখো, এই যে 5 দিয়ে প্রথম ভগ্নাংশের নিচে 5 দিয়ে এই লসাগুর 5টাকে ভাগ করলে কত হবে? লসাগুর 5টাকে ভাগ করব 5 দিয়ে, করলে হবে 1। তাহলে এই যে ভাগফল 1,
এই 1 এর সাথে 3x কে গুণ করলে কত হবে? 3x হবে। আবার দেখো এই ভগ্নাংশের নিচেও 5, 5 দিয়ে যদি এই লসাগুটাকে আমি ভাগ করি, 5 কে ভাগ করলে ভাগফল কত? 1। সেই 1 দিয়ে লবকে মানে উপরের x কে গুণ করব, করলে কত হবে? 1 আর x কে গুণ করলে x হবে, তাই কি না বলো? তাহলে এখানে আমরা পাচ্ছি কত? x মাইনাস 3x আর x যোগ করলে কত? 4x/5 সমান সমান এখানে হচ্ছে 5। বোঝা গেল তো? চলো এবারে আমি ছবির অংশটাকে মুছে দেবো। বোঝা গেল? ছবির অংশটা তো বুঝতেই পেরেছো। চলো এবারে আমি এই সাইডে করব। তাহলে এবারে এই বিয়োগটাকে করব। এখানে কিছু নিচে নেই মানে 1 রয়েছে। তাহলে 1 আর 5-এর লসাগু কত হবে? 1 আর 5-এর লসাগু এক্ষুনি করেছিলাম, বলো। গুণ করে দেবো, 5 × 5, তাই তো? তাহলে দেখো আমি এখানে লসাগু হলো 5। তাহলে দেখো প্রথম ভগ্নাংশের নিচে কত? 1। এই 1 দিয়ে আমি এই লসাগুটাকে ভাগ করব, 1 দিয়ে এই লসাগুটাকে ভাগ করব, করলে কত হবে? 1×5 = 5। তাহলে আমরা ভাগফল কত পেলাম? 5। এই ভাগফল দিয়ে লবকে মানে উপরেরটাকে গুণ করব, লবকে মানে এক্স কে গুণ করব, এক্স কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5x। আচ্ছা আবার এই ভগ্নাংশের দেখো নিচে কত? 5। এই 5 দিয়ে আমরা না এই লসাগুটাকে ভাগ করব, করলে কত হবে? 5×1 = 5। তাহলে এখানে ভাগফল কত? 1। এই ভাগফল দিয়ে 1 দিয়ে লবকে মানে উপরেরটাকে গুণ করব, 4x কে গুণ করব 1 দিয়ে, করলে কত হবে? 4x। আর এখানে যেমন 5 আছে আছে। বোঝা গেল তো? চলো এবারে আমরা এখানে দেখো কত পাবো? 5x থেকে 4x মাইনাস করলে কত? x। এখানে কত রয়েছে? 5। দাগের নিচে 5 মানে কি? 5টা ভাগ রয়েছে। তাহলে এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এই 5-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে x = কত পেলাম? 25। বোঝা গেল? মানে x মানে আমি কি ধরে নিয়েছিলাম বলো? x মানে কি ধরে নিয়েছিলাম? দণ্ডের দৈর্ঘ্য কত? 25। মানে যে দণ্ডটা নিয়ে আমি পুরো এরকম পুঁতে দিয়েছিলাম, সেই পুরো দণ্ডটার দৈর্ঘ্য কত? 25 মিটার। তাহলে এই তো তোমরা অ্যান্সার লিখে নেবে। ঠিক আছে, অ্যান্সার লিখবে। আমি এগুলো মুছে দিচ্ছি। অ্যান্সারে কি লিখবো? লিখবে দণ্ডটির দৈর্ঘ্য, দণ্ডটির দৈর্ঘ্য কত বলো? দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার। এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট অঙ্কে আমরা যাব। এটা হয়ে গেল। এবারে আমরা আসবো 11 দাগের অঙ্কে। তার আগে বলে নি, এই 10 দাগের অঙ্কটা ছিল প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে। হেভি ইম্পর্টেন্ট, একদম হেভি ইম্পর্টেন্ট ছিল 10। আর এই 11 কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে। ঠিক আছে, চলো 11 অঙ্কে কি বলেছে? আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের 7 গুণ। মানে আমার যা বয়স, বাবার বয়স কত? তার 7 গুণ। মানে আমার বয়স যদি হয়, ভাবো আমি, এই হলাম আমি, আমার বয়স যদি হয় 10 বছর, আমার বাবার বয়স কত হবে? আমার বয়সের 7 গুণ, মানে 10-এর সঙ্গে 7কে গুণ করে দেবো। বোঝা গেল? তাহলে বাবার বয়স কত হবে? 70 হবে। এবারে আমার বয়স যে 10, এটা কি বইয়ে বলেছে একবারও? বলেনি। আমি আন্দাজে এমনি বললাম আমার বয়স 10। তো আমার বয়স যে কত তো আমি নিজেও জানি না, না বইয়ে তো বলে দেয়নি। তা আমি ধরে নেব আমার বয়স এক্স। তাহলে আমার বাবার বয়স কত হবে? আর এখানে 10 তো লেখা যাবে না। আমার যে বয়স তার 7
গুণ করে দেবো, তাহলে এক্স এর সাথে 7কে গুণ করলে কত পাবো? পাবো 7x। বোঝা গেল? তাহলে আমার বয়স যদি হয় এক্স, আমার বাবার বয়স হবে কি 7x। এটা আমাদের লিখতে হবে। তাহলে লিখবো মনে করি আমার বয়স এক্স বছর। আর বাবার বয়স কত? বাবার বয়স বলেই দিয়েছে, আমার যে বয়স এক্স তার 7, এই হলো 7 আর গুণ চিহ্ন দিয়ে দিলাম 7 গুণ, মানে কত? 7x বছর। বোঝা গেল? 7x বছর। আচ্ছা, তারপরে দেখি কি বলছে। 10 বছর পরে বাবার বয়স। আচ্ছা, 10 বছর পর বাবার বয়স কত হবে? ধরে নেওয়া যাক আমার বাবার বয়স হলো 70 বছর, ধরে নিলাম। 10 বছর পর আমার বাবার বয়স কত হবে? 10 বছর পর আমার বাবার বয়স কত হবে? এখন আমার বাবার বয়স 70। 10 বছর পর আমার বাবার বয়স হবে 70-এর সঙ্গে 10 যোগ করতে হবে, তাহলেই তো পেয়ে যাব কত? 80, তাই না? আচ্ছা, আমার বয়স ধরে নিলাম 10 বছর, আরো 10, আচ্ছা ধরে নিচ্ছি আমার বয়স, আমি কই গেলাম, এই হলাম আমি। আচ্ছা, আমার বয়স ধরে নিলাম 8 বছর। 8 বছর, 10 বছর পর আমার বয়স কত হবে? আমার এখন বয়স 8 বছর, 10 বছর পর আমার বয়স হবে 18 বছর, তাই কি না? তাহলে যখনই আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি 10 বছর পর আমার বয়স কত হবে, 10 বছর পর আমার বাবার বয়স কত হবে, তখনই আমি কি করছি? 10কে যোগ করছি। আচ্ছা, ধরে নাও তোমাদের বয়স এখন, কারোর বয়স 13 বছর। বলো তো তোমাদের বয়স 10 বছর পর কত হবে? বলো 10 বছর পর কত হবে? তখন তোমরা বলবে স্যার 23 বছর। তাহলে কি করলাম? 10কে যোগ করে নিলাম। তাহলে চলো, ব্যাপারটা তোমরা বুঝে গেছো। এবারে দেখো আমি এখানে লিখবো, খুব ভালো করে দেখবে। এবারে আমরা সমীকরণ তৈরি করব। দেখো আমি এখানে লিখছি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে, ঠিক আছে? এবারে দেখো এখানে কি বলছে, খুব ভালো করে দেখবে। বলছে 10 বছর পর বাবার বয়স, বাবার বয়স এমনিতেই এখন 7x, বাবার বয়স এখন 7x। তাহলে 10 বছর পরে কত হবে বলো? 10 বছর পরে কত হবে? 10কে আমরা কি করব? যোগ করব। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের, আচ্ছা ভালো কথা, সব মুছে দিই তো। তাহলে 10 বছর পর বলো আমার বয়স কত হবে? 10 বছর পর আমার বয়সের, আমার বয়স কত হবে? আমার বয়স এখন তো এক্স, 10 বছর পর কত হবে? 10কে যোগ করব। তাহলে 10 বছর পর বাবার বয়স, আর এই হলো 10 বছর পর আমার বয়স, ঠিক আছে? এবারে কি বলছে? 10 বছর পর বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে, 3 গুণ হবে। 10 বছর পর বাবার বয়স 10 বছর পর আমার বয়সের 3, এই হলো গুণ হবে। বোঝা গেল? তাহলে আবার আমি পড়ি এটা। বলেছে 10 বছর পর বাবার বয়স, এটা হলো 10 বছর পর বাবার বয়স, 10 বছর পর আমার বয়সের 3, আর এই হলো গুণ চিহ্ন, 3 গুণ হবে। এই তো, এবারে আমরা সমাধান করব, শেষ হয়ে যাবে। 7x প্লাস 10 যেমন আছে আছে, তাহলে গুণ করো 3 দিয়ে, x কে গুণ করলে 3x, 3 দিয়ে 10কে গুণ করলে কত? 30। তাহলে x যুক্ত পদগুলোকে বাম দিকে করব, ঠিক আছে? 3x, তার আগে কিছু নেই মানে প্লাস, এই সাইডে আসলে মাইনাস। আচ্ছা, +10 এই সাইডে গেলে -10। তাহলে এখানে আমরা কত হবে? 7x থেকে 3x মাইনাস করলে 4x, মাইনাস আছে। আবার দেখো 30 থেকে 10 মাইনাস করলে কত? 20। আমি এবার এই সাইডে করব। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে ভালো করে দেখো,
এই দেখো 4 গুণ রয়েছে, দেখো 4 আর এক্স এর মাঝখানে কি চিহ্ন বলো, গুণ চিহ্ন। তাহলে 4 এই সাইডে চলে গেলে কি হবে, 4 এই সাইডে চলে গেলে ভাগ হয়ে যাবে, 4 একে 4, 4 5 20। তাহলে এক্স সমান সমান কত হচ্ছে, 5 হচ্ছে। তাহলে আমরা এক্স এর মান কত পেলাম, 5। এক্স মানে কি ধরে নিয়েছিলাম, আমার বয়স, তাহলে আমার বয়সটা কত, 5। আর আমার বাবার বয়সটা কত, বাবার বয়সটা এক্স এর জায়গায় 5 লিখবো, 5-এর সাথে গুণ করব 7 কে, আমার বয়সের তো 7 গুণ, 5-এর সঙ্গে 7 কে গুণ করলে কত পাবো, 35। বোঝা গেল, শেষ হয়ে গেল। তোমরা আবার এখানে এরকম কাটাকুটি করে দেবে না, ঠিক আছে? ওটা আমি এমনি বোঝানোর জন্য করলাম, তোমাদেরকে কিন্তু ঠিকঠাক করে উত্তর লিখতে হবে। তাহলে চলো আমরা উত্তর লিখবো। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে আমার ও বাবার বর্তমান বয়স। তাহলে আমরা এরকম ভাবে লিখবো, আমার বর্তমান বয়স, আমার বর্তমান বয়স কত হবে, আমার বর্তমান বয়স, আমার বয়সটাকে তো ধরেই নেওয়া হয়েছিল এক্স, মানে কত, 5। আমার বয়স 5 বছর। আর বাবার বর্তমান বয়স, বাবার বর্তমান বয়স, বাবার বর্তমান বয়স কত হবে, বলো বলো বলো, কত হবে, 7x ছিল এখানে, তাই তো? 7x মানে 7, এখানে কোনো চিহ্ন নেই মানে কি, গুণ চিহ্ন, ইন্টু এক্স, এক্স মানে কত, 5, গুণ করে দাও, কত হবে, 35 বছর। 35 বছর, বোঝা গেল, শেষ। চলো, আর একটা অঙ্ক আমরা করব, করলেই শেষ। আচ্ছা, এই অঙ্কটাও না প্রচন্ড ইম্পর্টেন্ট, কিন্তু প্রচন্ড, স্টার মার্কিং করবে সবাই, 10 11 12 প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে। বলেছে আমার মামা 1000 টাকার একটা চেক ব্যাংক থেকে ভাঙালেন। ভাবো আমার মামা ব্যাংকে গেল একটা চেক নিয়ে, একটা চেক, চেক তো তোমরা দেখেছো 1000 টাকা, একটা চেক নিয়ে ব্যাংকে গেল, আর ব্যাংক থেকে 1000 টাকা পেয়ে গেল। আর ব্যাংক থেকে যখন 1000 টাকা পেল, তখন ব্যাংকের লোকেরা কি করেছে জানো, শুধু 10 টাকা আর 5 টাকার কয়েন দিয়েছে, এরকম 10 টাকার কয়েন আর 5 টাকার কয়েন দিয়েছে, ঠিক আছে? এরকম 10 টাকার কয়েন, 10 টাকার কয়েন, 10 টাকার কয়েন, আবার অনেকগুলো জানো তো 5 টাকার কয়েনও দিয়েছে, এরকম 5 টাকার কয়েন এরকম দিয়েছে, 5 টাকার কয়েন দিয়েছে, আর এরকম 10 টাকার কয়েন দিয়েছে। কি করে বুঝলাম, এই যে দেখো বলেই দিয়েছে, তিনি কয়েকটি 5 টাকার নোট, আর যদিও এখানে নোট বলেছে, আর কয়েকটি 10 টাকার নোট পেলেন। ওই নোট আর কয়েন একই ব্যাপার ধরে নাও। তাহলে অনেকগুলো 5 টাকার নোট পেয়েছে বা কয়েন পেয়েছে, আবার অনেকগুলো এরকম 10 টাকার কয়েন পেয়েছে, এরকম করে টোটাল 1000 টাকা পেয়েছে, টোটাল 1000 টাকা পেয়েছে। টোটাল এরকম ভাবে কতগুলো কয়েন পেয়েছে জানো, 137খানা। মানে এই যে দেখো, এই যে 5 টাকা, 10 টাকা, 5 টাকা, 10 টাকা, 10 টাকা, 5 টাকা, এরকম যে কয়েন কতগুলো পেয়েছে জানো, টোটাল 137টা, 137টা কয়েন পেয়েছে বা নোট পেয়েছে। এবারে জানতে চেয়েছে 10 টাকার নোট কতগুলো, আর 5 টাকার নোটই বা কতগুলো, 5 টাকার কয়েন কতগুলো আর 10 টাকার কয়েন কতগুলো জানতে চেয়েছে, বোঝা গেল? এইটা হলো প্রশ্ন। তো আমি তো জানি না, আমি তো জানি না যে কতগুলো, আন্দাজে ধরবো, একটা আন্দাজে ধরি। আচ্ছা ভাবো, টোটাল 137টা কয়েন পেয়েছে, তাহলে বলতো যদি 5 টাকার কয়েন, 5 টাকা, 5 টাকার কয়েন, এরকম 5 টাকার কয়েন যদি 100টা পায়, 100টি পায়, তাহলে বলতো 10 টাকার কয়েন কতগুলো পাবে, এরকম 10 টাকার কয়েন কতগুলো পাবে বলো, 10 টাকার কয়েন কতগুলো পাবে, 5 টাকার কয়েন কতগুলো পেয়েছে, 100টা। তাহলে বলো তো 10 টাকার কয়েন কতগুলো পাবে, দেখি বুদ্ধি করে বলো। তাহলে পাবে, এই দেখো, 137 থেকে না 100কে বাদ দাও,
পেয়ে যাবে 37টা। তাহলে তোমার 10 টাকার কয়েন পাবে 37টা। বোঝা গেল? এরকম ব্যাপার। এবারে দেখি তোমরা একটা বুদ্ধি করে বলো, টোটাল 137টা কয়েন, তাই তো? বলো এখানে 5 টাকা, 5 টাকা, 5 টাকার কয়েন, আর তো 10 টাকার কয়েন, 10 টাকার কয়েন। আচ্ছা বলো দেখি, 5 টাকার কয়েন যদি কেউ 120টা পায়, তাহলে বলো তো 10 টাকার কয়েন কতগুলো পাবে? বলো 10 টাকার কয়েন কতগুলো পাবে? 120টি। 5 টাকার কয়েন ভাবো পেয়েছে, 5 টাকার কয়েন ভাবো যদি 120টা পায়, তাহলে 10 টাকার কয়েন কতগুলো পাবে বলো দেখি। একদম ঠিক অ্যান্সার হবে কত? এই যে এইটা থেকে বিয়োগ করো, 137 থেকে বিয়োগ করো 120কে, 17টা। 17টা, তার মানে 10 টাকার কয়েন পাবে। বোঝা গেল? কিন্তু ব্যাপার হলো, এই যে 100টা, 120টা, এগুলো তো আমি সব আন্দাজে ধরছি। এগুলো কি অঙ্কে বলে দেওয়া রয়েছে যে 5 টাকার কয়েন পেয়েছে 100টা? একবারও বলেছে? বলেছে 5 টাকার কয়েন পেয়েছে 120টা? বলেনি তো। তাহলে আমি ধরে নেব 5 টাকার কয়েন পেয়েছে এক্সটি। তাহলে তোমরা আমাকে বলো তো, যে তোমরা আমাকে বলো যে 10 টাকার কয়েন পেয়েছে কটা? 10 টাকার কয়েন তাহলে কতগুলো পেয়েছে, কি করে বের করব? এই টোটাল 137 থেকে, দেখো টোটাল থেকে এই 137 থেকে আমাদের বিয়োগ করতে হয় এখানে যেটা থাকে। এখানে দেখবে একটু আগে 120 লিখেছিলাম বলে 120 বিয়োগ হয়েছে। যদি আমি ধরে নিই 5 টাকার কয়েন এক্স খানা রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? 120 না লিখে এক্স কে বিয়োগ করতে হবে, তাই কি না? তাহলে আমরা লিখব, মনে করি 5 টাকার, 5 টাকার, তাহলে আমি এগুলো সব মুছে দিচ্ছি। তাহলে আমরা দেখো এখানে লিখব 5 টাকার মুদ্রা, মুদ্রা মানে কয়েন, মুদ্রার সংখ্যা, সংখ্যা এক্সটি। আমি তো জানি না না কতগুলো। আর 10 টাকার মুদ্রার সংখ্যা, 10 টাকার মানে কয়েন আর কি, 10 টাকার কয়েন কে একটু ভালো ভাষায় মুদ্রা বলে লিখছি, হ্যাঁ। মুদ্রার সংখ্যা, তাহলে বলো তোমরা আমাকে বলো মুদ্রার সংখ্যা কত হবে? মুদ্রার সংখ্যা, তাহলে কত হবে বলো? টোটাল কয়েন কতগুলো? টোটাল কয়েন 137, সেখান থেকে বাদ দিতে হবে এই যে 5 টাকার কয়েন কতগুলো রয়েছে এক্সট্রা, বাদ দিলেই আমরা পেয়ে যাব 10 টাকার কয়েন কতগুলো রয়েছে। টোটাল কয়েন থেকে আমি 5 টাকার কয়েন বাদ দিলেই পেয়ে যাব কি 10 টাকার কয়েন কতগুলো রয়েছে। বোঝা গেল? আশা করি বোঝা গেল। আচ্ছা, এবারে তোমাদেরকে একটা প্রশ্ন করি, হ্যাঁ। তোমরা ভাবো স্কুল যাচ্ছ, টিফিনের জন্য বাড়িতে মায়ের কাছে টাকা চেয়েছো যে মা আমাকে টিফিনের টাকা দাও, আমি টিফিনের টাকা দাও, আমি টিফিন খাবো। তো ভাবো তোমার মা 5 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 5 টাকা বলে দেখো আমি লিখছি, 5 টাকার কয়েন যদি 3টে দেয়, তার মানে তোমাকে কত টাকা দিল বলো তো? 5 টাকার কয়েন 3টি যদি তোমাকে দেয়, তাহলে তোমাকে কত টাকা দিল টিফিনে খেতে খাওয়ার জন্য? বলো, 15 টাকা দিল। কি করে বের করলে? 5 টাকার কয়েন, কত টাকার কয়েন? 5, কটা দিয়েছে? 3টে, গুণ করে দিলেই পেয়ে গেলাম যে তোমাকে 15 টাকা দিয়েছে, তাই কিনা বলো? আচ্ছা তোমরা বলো তো, আবার ভাবো একটা 5 টাকার কয়েন, ভাবো এটা একটা 5 টাকা তার কয়েন, ভাবো তোমাকে 10 খানা দিয়ে দিল টিফিন খাওয়ার জন্য, 10টি, 10টি দিয়ে দিল, 10 খানা। তোমায় যদি 5 টাকার কয়েন দেয়, তার মানে তোমাকে কত টাকা দিল বলো? কত টাকা দিল?
5 টাকার কয়েন, কয়েনটা কত টাকার? 5 টাকার, তার সাথে গুণ করতে হবে কতগুলো দিয়েছে, কতগুলো দিয়েছে? 10টা। তাহলে 50 টাকা দিল, বোঝা গেল? তোমাকে কত টাকা দিলে? 50 টাকা। চলো এবারে এখানে আমরা করব, আমরা এখানে লিখব কতগুলো কয়েন আছে। দেখো 5 টাকার কয়েন রয়েছে এক্স খানা, এক্স খানা 5 টাকার কয়েন। তাহলে আমরা এখানে লিখব এক্সটি 5 টাকার, 5 টাকার মুদ্রার মূল্য, মুদ্রার মূল্য। মানে ভাবো তোমার মা তোমার টিফিনে 5 টাকার কয়েন দিয়েছে এক্স খানা, তার মানে কত টাকা দিয়েছে? 5 টাকার কয়েন। কয়েনটা কত টাকার? 5 টাকার, তার সাথে গুণ করতে হবে কতগুলো দিয়েছে। এখানে যেমন বললাম না 10টা দিয়েছে, এখানে যেমন বললাম না 3টে দিয়েছে, অঙ্কের মধ্যে বলেছে এক্স খানা দিয়েছে, তাহলে এক্স কে গুণ করে দেবো। তাহলে 5-এর সাথে এক্স কে গুণ করলে কত হবে? 5x টাকা। তার মানে তোমার মা তোমাকে কত টাকা টিফিনে দিয়েছে? 5x টাকা। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো একইভাবে, একইভাবে এবারে ভাবো তুমি ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠে গেছো, তোমার মা এবারে তোমাকে ঠিক করেছো 10 টাকা করে টিফিনে দেবে, 10 টাকার নোট দেবে তোমাকে। ভাবো 10 টাকার কয়েন দিল, 10 টাকার কয়েন তোমাকে দিল, ভাবো চারটে, চারটে 10 টাকার কয়েন দিল, তার মানে তোমায় কত টাকা দিল টিফিন খেতে? যত টাকার কয়েন তার সাথে গুণ করব কতগুলো দিচ্ছে, কতগুলো দিচ্ছে? চারটে। তাহলেই পেয়ে যাব 40 টাকা আমার টিফিন খেতে দিয়েছে, তাই না? তাহলে একইভাবে আমরা লিখব 10 টাকার মুদ্রার, এখানে মুদ্রাটা ভুল করে দুবার লেখা হয়ে গেছে, সরি, মুদ্রার সংখ্যা, তাই তো? 10 টাকা, সরি, 10 টাকার মুদ্রার সংখ্যা, 10 টাকার মুদ্রা কতগুলো? 137 - তাই তো? তাহলে 137 - এই এতগুলো 10 টাকার মুদ্রার মূল্য, মুদ্রার মূল্য। তাহলে বলো 10 টাকার কয়েন, তোমরা আমাকে বলো 10 টাকার কয়েন ভাবো দেওয়া হচ্ছে কতগুলো? এই যে দেখো 10 টাকার কয়েন দেওয়া হচ্ছে এই এতগুলো। তাহলে তার মানে আমাকে মা কত টাকা টিফিনে দিচ্ছে? 10 টাকার কয়েন। তাহলে আমি 10 দিয়ে কি করব? গুণ করব। কতগুলো দিচ্ছে কয়েন, কতগুলো কয়েন দিচ্ছে দেখো, কতগুলো কয়েন দিচ্ছে? এই যে দেখো এতগুলো কয়েন দিচ্ছে, এতগুলো কয়েন দিচ্ছে, 137 - খানা কয়েন দিচ্ছে। বোঝা গেল? তাহলে চলো 10 দিয়ে 137-কে গুণ করব, করলে কত হবে? 137-এর সাথে 10 গুণ করলে এইটা হবে। আবার দেখো 10 দিয়ে আমি গুণ করব এক্স কে, করলে কত হবে? 10x। ঠিক আছে, বোঝা গেল? তাহলে প্রথমে আমার কাছে কত টাকা ছিল বলো? 5 টাকার কয়েন আমি এক্স খানা পেয়েছিলাম, মানে কত টাকা পেয়েছিলাম? এত টাকা। দেখো 5 টাকার কয়েন কতগুলো এক্স খানা পেয়েছিলাম, তার মানে আমার কত টাকা ইনকাম হয়েছিল, কত টাকা পেয়েছিলাম টিফিনে? তখন আমি টিফিনে পেয়েছিলাম 5x টাকা। আর এখন আমি 10 টাকার কয়েন পাচ্ছি কতগুলো? 137 - একশো সাঁইত্রিশ - এতগুলো 10 টাকার কয়েন পাচ্ছি, মানে কত টাকা পাচ্ছি টোটাল? এই এতটা। তাহলে আগে পাচ্ছিলাম 5x টাকা, এখন পাচ্ছি এত টাকা। তাহলে টোটাল আমি কত পাচ্ছিলাম? যখন 5 টাকার কয়েন পাচ্ছিলাম তখন আমার ইনকাম ছিল এইটা, আর এখন আমার ইনকাম টিফিনে হচ্ছে এইটা। তাহলে আমার টোটাল ইনকামটা কত? কি করে বের করব? যোগ করব, আগে পেয়েছিলাম এইটা আর এখন যদি এইটা পাই, তাহলে আমার টোটাল ইনকামটা কত? 5x-এর সাথে এই যে এইটাকে যোগ করলেই পেয়ে যাব, তাই না? তাহলেই হয়ে যাবে। চলো আমি পরের পেজে চলে যাচ্ছি। তাহলে দেখো আমি না এইখানে লিখছি, এবারে আমি দেখো এখানে লিখবো কি? প্রশ্নানুসারে। চলো লিখবো প্রশ্নানুসারে। তাহলে প্রথমে আমাকে যখন মা 5 টাকার কয়েন এক্স খানা দিয়েছিল, মানে কত টাকা দিয়েছিল? 5x টাকা। তারপরে 10 টাকার কয়েন দিল, কতগুলো দিল?
137 মাইনাস এক্স খানা, 137 মাইনাস এক্স খানা, 10 টাকার কয়েন 10 গুণ করলেই আমরা পেয়ে গেছিলাম, কত পেয়েছিলাম বলো? এই যে পেয়েছিলাম এইটা, দেখবে এইটা পেয়েছিলাম। তাহলে 5 টাকার কয়েনের টোটাল মূল্য, এক্সটা 5 টাকার কয়েনের মূল্য, আর তোমার এই যে 137 মাইনাস এক্স খানা 10 টাকার মুদ্রার মূল্য। তাহলে টোটাল করলে আমরা পেয়ে যাব যে টোটাল আমি কত পেয়েছি। তা বইয়ে কিন্তু বলেই দিয়েছে, দেখবে প্রশ্নের মধ্যে বলেই দেওয়া আছে না, যে আমি টোটাল পেয়েছি কিন্তু ব্যাংক থেকে 1000 টাকা। দেখো আমি টোটাল ব্যাংক থেকে পেয়েছি 1000 টাকা। তাহলে এই যে 5 টাকা আর 10 টাকা মিলিয়ে আমি টোটাল কত টাকা পেয়েছি? পেয়েছি 1000 টাকা। 5 টাকা আর 10 টাকা মিলে টোটাল পেয়েছি কত? 1000 টাকা। এবারে তোমরা অঙ্কটা করবে, শেষ হয়ে যাবে। কিছুই নেই, দেখো 5x, তার সাথে প্লাস 5x আর মাইনাস 10x এ কত হবে বলো? প্লাসে মাইনাসে মাইনাস, তাই তো, মাইনাস তো। তাহলে 5x থেকে 10x মাইনাস করলে কত হবে? 5x। যে বড় তার আগের চিহ্নটা দিয়ে দাও। আচ্ছা, 1000। দেখো এখানে রয়েছে 1370-এর আগে প্লাস, এই সাইডে পাঠিয়ে দাও মাইনাস 1370। ঠিক আছে, চলো এবারে আমরা কাটাকুটি করব। তার আগে দাঁড়াও বিয়োগটা করি। এটা আর এটা বিয়োগ করলে কত হবে? 370। যে বড় তার আগের চিহ্নটা দাও। এবারে দেখো দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে যাবে। এবারে দেখো 5 আর x এর মাঝখানে কি চিহ্ন? গুণ চিহ্ন। এই সাইডে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, মানে নিচে বসবে। তাহলে ভাগ করলে কত হবে দেখি তো? 370-কে 5 দিয়ে ভাগ করলে হবে 5 7 35, বিয়োগ করলে 2 20, 5 4 20। তাহলে কত হচ্ছে? হচ্ছে কিন্তু 74। তাহলে এক্স এর মান হলো কত? 74। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমাদের কাছে জানতে চেয়েছে শুধুমাত্র কতগুলো 5 টাকার নোট পেয়েছে, এই তো, আর তো কিছুই নয়। কতগুলো 5 টাকার নোট পেলেন। তো 5 টাকার মুদ্রার সংখ্যা আমি ধরে নিয়েছিলাম এক্স, তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম? 74 হয়ে গেল অ্যান্সার। তাহলে অ্যান্সার লিখবে তোমরা, কি লিখবে? লিখবে 5 টাকার মুদ্রার সংখ্যা, 5 টাকার মুদ্রার সংখ্যা কতগুলো? এই তো দেখো 74খানা। এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।